হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েজ একাডেমি। তো একটা বড় পাথর কিভাবে ভেঙে মৃত্তিকা তৈরি হচ্ছে তোমরা কি জানো? এটা ঘটে আবহবিকারের বিভিন্ন প্রসেসের দ্বারা। তাহলে আজকের ক্লাসে আমরা আবহবিকারের এই প্রসেসগুলো সম্পর্কেই আলোচনা করব। তো ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করছি তোমাদেরকে কি আর কোনো কিছু মুখস্থ করতে লাগবে না। চলো তাহলে শুরু করা যাক। আবহবিকার আবহবিকারকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। কি কি? যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার। তো আজকের ক্লাসে আমরা যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আর একটা কথা বলার আছে, আমি আবহবিকার, অগ্নিভবন, পুঞ্জিত ক্ষয় এগুলো নিয়ে একটা ক্লাস বানিয়ে রেখেছি। তো তোমরা ওই ক্লাসটি অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো চলো শুরু করি। যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার জিনিসটা কি সেটা আগে বলি। যান্ত্রিক আবহবিকার হলো শিলার ভৌত অবস্থার পরিবর্তন, কিন্তু রাসায়নিক অবস্থার কোনো পরিবর্তন সেখানে ঘটে না। ধরো একটা বড় শিলা আছে বা একটা বড় পাথর আছে, সেই পাথরটা ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত হলো। তাহলে এই বড় পাথরে যা যা উপাদান ছিল, এই ছোট পাথরেও তো সেই একই প্রকারের উপাদানগুলো থাকবে, তাই না? মানে বড় পাথরটা যদি গ্রানাইট হয়, তাহলে ছোট পাথরগুলো গ্রানাইট হবে। বড় পাথরটা যদি চুনাপাথর হয়, তাহলে ছোট পাথরগুলোও চুনাপাথরই হবে। তাহলে এটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, যেখানে ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে কিন্তু রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটছে না। তাহলে এই যান্ত্রিক আবহবিকারের প্রসেসগুলো দেখি কি কি আছে। প্রস্তরচাই খণ্ডীকরণ, ক্ষুদ্র কণা বিসরণ, স্বল্পমোচন ও তুষারের কার্য, এই চারটে প্রসেসের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার ঘটে। তাহলে প্রথমটায় যাই, প্রস্তরচাই খণ্ডীকরণ। প্রস্তরচাই খণ্ডীকরণ কি? প্রস্তরচাই খণ্ডীকরণকে ইংরেজিতে ব্লক ডিসইন্টিগ্রেশন বলা হয়। কথাটাই বুঝতে পারছো, ব্লক ডিসইন্টিগ্রেশন। ব্লক মানে একটা শিলা ব্লক ব্লক আকারে ভেঙে যাচ্ছে, এটাই হচ্ছে ব্লক ডিসইন্টিগ্রেশন বা প্রস্তরের চাই তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রস্তরচাই খণ্ডীকরণ। সংজ্ঞাটা দেখি। সমান্তরাল ও সমকোণী ফাটলের সাহায্যে বড় শিলাখণ্ড বা শিলাস্তর বিভিন্ন খণ্ডে ভেঙে এই খণ্ডে পরিণত হওয়াই হলো প্রস্তরচাই খণ্ডীকরণ। তাহলে প্রস্তরচাই খণ্ডীকরণে আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল বা সমকোণী ফাটল তৈরি হয়। তাহলে সমান্তরাল বা সমকোণী ফাটলটা কি? ধরো এটা একটা শিলা, এখানে এরকম সমান্তরাল বা এখান থেকে এই কোণটা কত উৎপন্ন করছে, সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই সমান্তরাল বা সমকোণী ফাটল সৃষ্টি হয় প্রস্তরচাই খণ্ডীকরণে। আচ্ছা, আর একটা জিনিস দেখো যে এইটা কিভাবে ঘটে। আচ্ছা, দিনের বেলায় যখন সূর্য থাকে তখন শিলা কি করে? তাপ গ্রহণ করে। আর কোনো জিনিস তাপ গ্রহণ করলে কি হয়? প্রসারিত হয়। আমরা জানি তো, ভৌত বিজ্ঞানে পড়েছি যে তাপ গ্রহণ করলে কোনো বস্তু প্রসারিত হয় আর তাপ বর্জন করলে কোনো বস্তু সংকুচিত হয়। তো শিলার ক্ষেত্রেও কিন্তু একই ঘটে। এবার বলো তো, যে একটা শিলা, ধরো দাঁড়াও এখানে একটা ছবি আঁকি। এটা ধরো একটা শিলাটা সূর্যের তাপে এর ওপরিভাগটা গরম হলো, এই ওপরের অংশটা গরম হলো। তাহলে ওই হিটটা কি শিলার ভিতর অবধি পৌঁছাবে? বলো তো তোমরা, পারবে নাকি? আমি বলছি না, পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? কারণ শিলা হচ্ছে তাপের কুপরিবাহী, মানে শিলা কিন্তু তাপ পরিবহন করতে পারে না। বুঝলে? ধাতু যেমন তাপ পরিবহন করতে পারে, কিন্তু শিলা কিন্তু তাপ পরিবহন করতে পারে না। তাহলে যেই তাপটা পেলো, যে হিটটা পেলো সূর্যের, তার ফলে কি হলো? শিলার উপরিস্তরটা উত্তপ্ত হলো এবং প্রসারিত হলো, কিন্তু ওই হিটটা ভিতর অব্দি পৌঁছালো না। তাহলে ওপরের স্তরটা দিনের বেলায় একবার প্রসারিত হচ্ছে এবং রাত্রিবেলায় আবার তাপটাকে ছেড়ে দিয়ে ওটা সংকুচিত হচ্ছে। তাহলে একবার প্রসারণ ঘটলো, একবার সংকোচন ঘটলো, এই করতে করতে এটা তো সাইকেলের মতো চলতে থাকছে। যখন দিন হচ্ছে তখন প্রসারণ হচ্ছে তাপ গ্রহণ করে, আবার রাত্রিবেলা যখন হচ্ছে তখন তাপ বর্জন করে সংকোচন হচ্ছে। তাহলে এই ঘটনাটা যখন চক্রাকারে ঘটতেই থাকে একটা শিলার উপর, তখন শিলাটা আর সহ্য করতে পারে না, তখন শিলাতে ফাটলের সৃষ্টি হয়। এই যে সমান্তরাল বা সমকোণী ফাটলের সৃষ্টি হয় এবং শিলাটা খণ্ডে ভেঙে যায়। এটাই হচ্ছে তোমার প্রস্তরচাই খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন। ছবি দেখাই একটা, তাহলে ভালো বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে বড় একটা শিলা, তোমার এটা হচ্ছে একটা বড় শিলা। এই শিলাটা দেখো দিনের বেলায় কি হচ্ছে? তাপ গ্রহণ করছে এবং রাত্রে বেলায় কি হচ্ছে? তাপ বর্জন করছে। তাহলে এই ওপরের স্তরটার উপর দিয়ে কত অত্যাচার হচ্ছে বলো তো তোমরা?
একবার গরম হচ্ছে প্রসারণ ঘটছে, একবার ঠান্ডা হচ্ছে সংকোচন ঘটছে, তাহলে উপরের স্তরটা কি আর পারে সহ্য করতে? না পেরে এখানে কি হয়, ফাটলের সৃষ্টি হয়। এই যে সমান্তরাল ও সমকোণী ফাটল দেখো সৃষ্টি হয়েছে। এই ফাটলগুলো আস্তে আস্তে কি হবে, বিভিন্ন বায়ু, নদী আরো অনেক কিছু ক্ষয় করে এগুলোকে, ফাটলগুলোকে বাড়িয়ে দেবে এবং শিলাটা খণ্ডে, ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যাবে। এইভাবেই একটা বড় বা পাথরের চাই ছোট ছোট পাথরে পরিণত হয় প্রস্তরচাই খণ্ডীকরণের মাধ্যমে। এবার বলো তো এটাকে যান্ত্রিক আবহবিকার কেন বলবো? দেখো, বড় পাথরটাই কিন্তু ছোট পাথরে পরিণত হয়েছে, কিন্তু বড় পাথরের উপাদান আর ছোট পাথরের উপাদান পরিবর্তন হয়নি। মানে এখানে রাসায়নিক কোনো পরিবর্তনই ঘটেনি, শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটেছে। একটা বড় পাথর ছিল, সেখান থেকে ছোট ছোট পাথর উৎপন্ন হয়েছে, তাই জন্য এটা আমরা যান্ত্রিক আবহবিকারের মধ্যে পড়ছি। আচ্ছা, এবার পরীক্ষাতে একটা কোশ্চেন দেয় যে প্রস্তরচাই খণ্ডীকরণ কোন অঞ্চলে দেখা যায় এবং কোন শিলায় দেখা যায়, তাহলে সেই কোশ্চেনটা তোমরা জেনে নাও। প্রস্তরচাই খণ্ডীকরণ দেখা যায় হচ্ছে শুষ্ক অঞ্চলে, আর চুনা পাথর জাতীয় শিলায় এই প্রস্তরচাই খণ্ডীকরণটা বেশি দেখা যায়। বুঝতে পারলে? চলো তাহলে পরের প্রসেসে যাওয়া যাক, স্বল্পমোচন। তোমরা পেঁয়াজ দেখেছো তো, পেঁয়াজ তো সবাই খাও। পেঁয়াজের উপরে চোকাটা কি হয়, দেখবে চোকাটা খুলে খুলে আসে, মানে একটা থেকে আরেকটা আলাদা আলাদা হয়ে যায়। শিলার সঙ্গেও এই সেম ঘটনাটা ঘটে। কখন ঘটে? ধরো সমসত্ব প্রকৃতির শিলা, হোমোজিনিয়াস রক। হোমোজিনিয়াস রক কাদের বলবো? হোমোজিনিয়াস রক হলো যেই শিলা একই প্রকৃতির খনিজ পদার্থ দ্বারা তৈরি। মানে ধরো গ্রানাইট শিলা। গ্রানাইট কিভাবে তৈরি হয়? ধরো ম্যাগমা কোনো ফাটল দিয়ে বেরিয়ে এলো এবং লাভা রূপে ভূপৃষ্ঠে এলো, এবার ওই লাভাটা জমে গিয়ে তো গ্রানাইট, ব্যাসল্ট, নিস এইগুলো তৈরি হচ্ছে। এবার গ্রানাইটের মধ্যে তো খনিজ পদার্থ একই থাকছে, তাই না? আমরা জানি যে আগ্নেয় পাথর সমসত্ব প্রকৃতির শিলা, মানে একই প্রকৃতি বা একই উপাদান দিয়ে তৈরি। এই ধরনের শিলা কি হয়, যখন দিনের বেলায় গরম হচ্ছে তখন ওই ওপরের ভাগটা কি হয়, প্রসারণ ঘটে। দেখো একটা ছবি এঁকে বোঝাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো এটা একটা সমসত্ব প্রকৃতির শিলা, ধরো গ্রানাইটই ধরে নিলাম, গ্রানাইট শিলা। এটা কি হবে, দিনের বেলায় তাপ গ্রহণ করবে এর ওপরের ভাগটা, এবং কি বলেছি, শিলা হচ্ছে তাপের কুপরিবাহী, মানে শিলা কিন্তু তাপটা ভিতরে অবধি প্রবেশ করাতে পারে না। যা হবে ওপরের স্তরটা শুধু হিট হবে, গরম হলো, উপরের স্তরটা প্রসারণ ঘটলো। এবার কি হবে, এবার রাত্রিবেলা কি হবে, তাপটা বর্জন করবে এবং সংকোচন ঘটবে। তাহলে দিনের বেলা তাপ গ্রহণ করলো, প্রসারিত হলো, রাত্রিবেলা তাপ বর্জন করলো, সংকুচিত হলো। ফলে কি হবে, এই ওপরের স্তরটা আরো বেশি দুর্বল হয়ে যাবে এবং এখানে পীড়নের সৃষ্টি হবে না? এই যে পীড়নের সৃষ্টি হবে, বারবার সংকোচন প্রসারণ ঘটে থাকলে কি হবে, পীড়নের সৃষ্টি হবে। তখন এই ওপরের ভাগটা কি হবে, এই পেঁয়াজের খোসার মতো খুলে 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 আসবে। এটাকে আমরা বলবো অনিয়ন ওয়েদারিং। এই জন্য এটাকে অনিয়ন ওয়েদারিং বলা হয়। তাহলে এটা কোশ্চেন দিতে পারে যে ক্ষুদ্র কণা স্বল্পমোচন প্রক্রিয়াকে অনিয়ন ওয়েদারিং বলা হয় কেন? তাহলে এটা তোমার একটা 2 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এবার দেখি এটা কিভাবে ঘটে। কিভাবে ঘটে তো বললামই। আর শিলার প্রকৃতিটা কেমন হয়, উপগোলাকার আবহবিকার নামেও কিন্তু এই আবহবিকারটাকে বলা হয়, কারণ শিলাগুলো উপবৃত্তাকার বা এই ডিম্বাকার এই জাতীয় দেখতে হয়, তাই জন্য। আচ্ছা, কোন প্রকৃতির শিলায় এগুলো দেখা যায়? বললাম কি গ্রানাইট ও নিঃশিলায় দেখা যায়। আর কোথায় কোন অঞ্চলে দেখা যায়? মরু অঞ্চলে দেখা যায়। এবার ছবি দেখি, তাহলে আমাদের কাছে মাথায় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে একটা সমসত্ব শিলা। সমসত্ব শিলা মানে একই প্রকৃতির খনিজ দ্বারা তৈরি শিলা। এই শিলাটা দিনের বেলায় তাপ পাচ্ছে, রাত্রিবেলায় তাপ ছাড়ছে। দেখি হচ্ছে ওপরের স্তরটা, খুব ওপরের স্তরের ওপর দিয়ে অত্যাচার হচ্ছে, বারবার করে গরম করছে, ঠান্ডা করছে, ওপরের স্তরটাকে জ্বালিয়ে মারছে পুরো। তাহলে কি হবে, পুরো এটা খুলে চলে আসছে, দেখো খুলে খুলে পড়েছে পেঁয়াজের খোসার মতো। তাই জন্য এটাকে আমরা স্বল্পমোচন বলছি বা এক্সফোলিয়েশন বলছি বা অনিয়ন ওয়েদারিংও বলছি। তাহলে এই নামগুলো জানতে হবে, বিভিন্ন প্রকার নামগুলো কি কি বলছি, স্বল্পমোচন, এক্সফোলিয়েশন, অনিয়ন ওয়েদারিং বা উপবৃত্তাকার বা উপগোলাকার আবহবিকা। তাহলে একটা আবহবিকারই কত নাম দেখো পরিচিত। আচ্ছা, পরের প্রসেসে যাওয়া যাক, ক্ষুদ্র কণা বিস্ফোরণ। আচ্ছা, তুমি ধরো মরুভূমিতে ঘুরতে গেছো, মরুভূমিতে তুমি দেখছো যে গুলি ছোটার মতো শব্দ, বোম ফাটছে দুমদাম। এবার তুমি ভাবছো কে আবার গুলি করলো রে বাবা, জঙ্গি টঙ্গি চলে এলো নাকি? দিয়ে তুমি চিন্তায় পড়ে গেছো, কিন্তু না, কিচ্ছু আসেনি, তোমার ভয়ের কোনো কারণ নেই। কি হয়েছে ওখানে, এই যে শিলাটা ধরো কি হচ্ছে, আমরা সমসত্ব প্রকৃতির শিলা দেখলাম,
আবার শিলা কিন্তু অসমসত্ব প্রকৃতিরও শিলা হয়, মানে বিভিন্ন প্রকার খনিজ দ্বারা তোমার শিলাটা তৈরি হয়েছে, বিভিন্ন প্রকার খনিজ দ্বারা শিলাটা তৈরি। তাহলে কি হবে, এই বিভিন্ন প্রকার খনিজের জন্য তোমার শিলাটা একবার উত্তপ্ত হচ্ছে, ঠান্ডা। এবার একটা জিনিস বলি, আচ্ছা তোমরা তাপীয় প্রসারণ চ্যাপ্টারে ভৌত বিজ্ঞানে নিশ্চয়ই পড়েছো দ্বিধাতব পাত। এবার ওখানে ছিল কি পিতলের পাত, আর একটা ছিল লোহার পাত। এবার লোহা পিতল একসঙ্গে করে একটা পাত তৈরি করলাম, দ্বিধাতব পাত। এবার ওটাকে যখন তাপ দিচ্ছি তখন পিতলটা যতটা প্রসারণ হচ্ছে, লোহাটা কিন্তু ততটা প্রসারণ হচ্ছে না। তাহলে এটাও শিলার ক্ষেত্রে ঘটে, সমস্ত প্রকার খনিজ পদার্থ একইভাবে প্রসারিত বা সংকুচিত হয় না। তাহলে ধরো যদি অসমসত্ব প্রকৃতির শিলা হয়, তাহলে বিভিন্ন প্রকার খনিজ দ্বারা তোমার শিলাটা তৈরি। তাহলে দিনের বেলায় যখন সূর্যের আলো পড়ছে তখন বিভিন্ন প্রকার খনিজগুলি বিভিন্ন হারে প্রসারিত হচ্ছে, এবং রাত্রেবেলা যখন ঠান্ডা হচ্ছে তখন বিভিন্ন হারে সংকুচিত হচ্ছে। তাহলে এর ফলে কি হবে, শিলাটা আর সেই চাপটা সহ্য করতে পারবে না। অত চাপ কি শিলা সহ্য করতে পারে? শিলার তো একটা ব্যাপার আছে, শিলা বলছে না আমি আর পারবো না রে বাবা, তখন শিলাটা দুম করে ফেটে যাচ্ছে, এবং গুলি ছোটার মতো, এই যে দুপুর বেলায় এবং বিকেল বেলায় পিস্তলের গুলি ছোড়ার মতো আওয়াজ শোনা যায়। এটাই হচ্ছে তোমার ক্ষুদ্র কণা বিস্ফোরণ বা গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন। এই গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন মানে কি, একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যাবে শিলাটা। বুঝতে পারলে? ছবি দেখো তাহলে বুঝতে পারবে। এই যে দেখো একটা বড় প্রকৃতির শিলা আছে, এবার এর মধ্যে কি আছে, বিভিন্ন প্রকার খনিজ আছে। এক প্রকার না কিন্তু, আমরা স্বল্পমোচনে দেখেছিলাম সমসত্ব শিলা, আর এই ক্ষুদ্র কণার বিসরণে দেখবো অসমসত্ব প্রকৃতির শিলা। এই শিলাটা যখন হিট পাচ্ছে তখন এর খনিজগুলো বিভিন্ন ভাবে প্রসারিত হচ্ছে, আবার যখন হিট বর্জন করছে, কেউ বেশি হিট ছেড়ে দিচ্ছে, কেউ ধরে রাখছে একটু। তাহলে শিলাটা আর সহ্য করতে পারছে না, দিয়ে ফেটে দেখো একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাচ্ছে। এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাচ্ছে, এটাকেই বলবো ক্ষুদ্র কণা বিস্ফোরণ। আচ্ছা কোন অঞ্চলে দেখা যায় এটা? এটা দেখা যায় মূলত মরুভূমি অঞ্চলে। আর কোথায়, কোন শিলায় দেখা যায়? গ্রানাইট ও ব্যাসল্ট প্রকৃতির শিলায় এগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা চলো তারপর পরের প্রসেস যাই। আর একটা দেখতে পাচ্ছি যান্ত্রিক আবহবিকারে আর একটা প্রসেস হয়, সেটা হচ্ছে তুষারের কার্য। শীত প্রধান দেশে এটা প্রধানত দেখা যায়। কি হয়, শীত প্রধান দেশে ধরো একটা ফাটল আছে, পাহাড়ের গায়ে একটা এরকম ফাটল আছে। এবার বৃষ্টি হোক বা নদীর জল হোক বা যে কোনো কারণে ওই ফাটলে জল এসে জমা হয়েছে, এই যে জল এসে জমা হয়েছে। এবার জল কি হবে, রাত্রিবেলায় টেম্পারেচার অনেক কমে যাবে, এবার জলটা কি হবে, বরফে পরিণত হবে। এবার আমরা কি জানি, জলের থেকে বরফের আয়তন বেশি হয়। তাহলে বরফটা যখন, জলটা যখন বরফ হচ্ছে তখন বরফের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এবং বরফটা কি করছে, তোমার এই পাথরের দেয়ালে পীড়ন বা চাপের সৃষ্টি করছে, মানে পাথরের দেয়ালটাকে ঠেলছে, দিয়ে নিজে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে। তখন কি হবে, শিলার যে বাইরের দেওয়ালগুলো ওগুলো ফেটে যাবে। তাহলে এটাও হচ্ছে এক প্রকার আবহবিকার। তোমরা যখন এই তুষারের কার্যটা লিখবে, এই ছবিটা অবশ্যই কিন্তু আঁকবে, তাহলে তোমরা কিন্তু যদি 2 নাম্বার থাকে তাহলে পুরো 2-এ 2 পাবে। একবার পড়ি কি বলছে, শীত প্রধান অঞ্চলে শিলার ফাটলের মধ্যে জল প্রবেশ করে বরফে পরিণত হয় এবং প্রবল চাপ সৃষ্টি হয়, এবং শিলাটা ফেটে ও ভেঙে গিয়ে টুকরো হলে তা তুষারের কার্য আবহবিকার নামে পরিচিত হয়। বুঝতে পারলে? আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই অবধি। পরের ক্লাসে আমরা রাসায়নিক এবং জৈব আবহবিকা সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, এবং তোমার মতামত জানিও। কিছু যদি না বুঝতে পারো সেটা জানিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।